আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। নির্বাচন সহিংসতা এটা বাংলাদেশে অনেক বেশি স্বাভাবিক একটা ব্যাপার। এখন বাংলাদেশে যেহেতু গণঅভ্যুত্থান হয়ে গেছে এবং ইউনূস সরকারের মধ্য দিয়ে যে নির্বাচনটা হচ্ছে সেটা তত্ত্বাবধায়ক সরকারের মতো নির্বাচন না। সেখানে আমরা দেখতে পাই ইউনূস সরকার নানা জনের সাথে নানা রকম পক্ষপাতিত্ব করছে, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দিচ্ছে, দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়ে দিচ্ছে, নানা রকম নির্বাচনী আচরণবিধি নানা জায়গাতে লঙ্ঘন হচ্ছে। কিন্তু তার নির্বাচন কমিশনার, তার নির্বাচন কমিশন, তার আইন আদালত, হাইকোর্ট এগুলোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না। রিটার্নিং অফিসাররা তেমন করে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে নির্বাচন কমিশনের নানা দল নানাভাবে অভিযোগ করছে, পত্রপত্রিকায় নানা রকম রিপোর্ট হচ্ছে। এখন এই জিনিসপত্রগুলো নির্বাচনের দিন যত ঘনিয়ে আসতে থাকবে তত এগুলো আরও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে যদি এটা সহিংসতায় রূপ নেয় তাহলে সেটা নির্বাচনের জন্য খারাপ। যদি সেটা ফিজিক্যাল হয়ে যায়, অ্যাটাকিং মোডে চলে যায়, সেক্ষেত্রে জিনিসটা খারাপ। এখন প্রচার প্রচারণার মধ্যে শান্তিপূর্ণভাবে যদি কাজগুলো করা যায় সেটা নির্বাচনের জন্যই ভালো, সেটা জনগণকে ইনফর্ম করার জন্য ভালো, সেটা জনগণকে নির্বাচনে ভোটের মাঠে নিয়ে আসার জন্য সেটা ভালো। সুতরাং এই ধরনের প্রচার প্রচারণা, উৎসাহ, উদ্দীপনা এগুলো যত বেশি হবে তত নির্বাচনের জন্য ভালো। আওয়ামী লীগের উপস্থিতিতে এই যে জামাত এবং বিএনপি, তাদের নির্বাচনটা মোটামুটিভাবে একপেশে একটা নির্বাচন হওয়ার কথা ছিল। কারণ জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক একটা দল, তাদের যেহেতু সমাজের সব জায়গাতে বাম, মধ্যপন্থা, ডান সব জায়গাতে তাদের যেহেতু সমর্থক নাই, তারা যেহেতু ডানপন্থার রাজনীতি বেসিক্যালি করে, সুতরাং তাদের সাথে বিএনপির তেমন করে তুলনা চলে না। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি জামাত ধীরে ধীরে শক্তি অর্জন করতে, প্রশাসন, পুলিশ নানা জায়গাতে তাদের ইনফ্লুয়েন্সটা রাখতে, সরকারের মধ্যে রাখতে, এবং যার ফলে ছাত্র নির্বাচনগুলো যেগুলো হয়েছে ছাত্র সংসদে, সেগুলোতে জামাত ভূমিধস বিজয় পেয়েছে। সামনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও তারা যদি একই রকম মোমেন্টাম রাখতে পারে, এবং সর্বশেষ জরিপ আমাদেরকে দেখাচ্ছে জামাত অনেক বেশি মোমেন্টাম রেখেছে। আর তরুণ সমাজের মধ্যে জামাত প্রচণ্ড রকমের জনপ্রিয়, জেন জেডের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচনে তার প্রতিফলন হয়েছে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ তরুণ সমাজের চাহিদাগুলোকে তেমন করে তাদের রাজনীতিতে, তাদের কার্যক্রমে প্রতিফলন করাতে পারেনি, এবং যার ফলে বাংলাদেশের সমাজে এখন এই অবস্থাটা চলে আসছে। আর বিএনপির যে মনোনয়ন, সর্বশেষ যে মনোনয়নের পরিসংখ্যান, সেটা আমাদেরকে যেটা বলে বিএনপি পরিবর্তনের অংশী হতে পারেনি। তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনি দেশ সম্পর্কে তেমন করে কিছু জানেন না। তিনি যাদেরকে লন্ডন থেকে তার সাথে করে নিয়ে আসছেন, তার যারা ক্লোজ সার্কেল ছিল, তাদের সাথে দেশের যে রাজনীতিবিদদের একটা দূরত্ব আছে, কেননা তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে পরিচিত না, বাংলাদেশের রাজনৈতিক স্ট্র্যাটেজি সম্পর্কে পরিচিত না। এবং আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিএনপি তার প্রচার প্রচারণায়, তার কার্যক্রমে, তার পরিকল্পনাতে নির্বাচনী আচরণবিধি বা নির্বাচনী প্ল্যানিং, প্রোগ্রামিং এগুলোতে তিনি পিছিয়ে পড়ছেন। অন্যদিকে জামাতকে আমরা দেখতে পাচ্ছি তারা 1 বছর আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তারা প্রার্থী দিয়ে দিয়েছে 300 আসনে, তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেছে এবং তারা জোটগতভাবে দাঁড়িপাল্লার উপরেই তারা নির্বাচন করতেছে। সুতরাং দাঁড়িপাল্লা মার্কাটা মোটামুটি 300 আসনের মধ্যে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। এখন সাংগঠনিক শক্তির লোকজনকে কেন্দ্রে নিয়ে আসা, অথবা যেই পোলিং এজেন্ট যারা যারা আছে আর কি, মাঠের কেন্দ্রের ভিতরে, কেন্দ্রের বাইরে, যা ওই শক্তি যার যত বেশি হবে সে তত বেশি ভোট কাস্টিং করতে পারবে। এখন এমন যদি হয় যে যে আসনে বিএনপি জেতার কথা সেখানে জামাত জিতে গেছে, যে আসনে জামাত জেতার কথা সেখানে বিএনপি জিতে গেছে, সেগুলো হচ্ছে অঘটন ঘটে যাবে। এখন এই অঘটনগুলা ওই কেন্দ্রে ওই প্রার্থীরা কেমন করে নেয়, মারপিট করে কিনা, ভাঙচুর করে কিনা, বা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে কিনা, বা নির্বাচন উত্তর সহিংসতা হয় কিনা, সেটা
বড় একটা ব্যাপার, যেহেতু এই যে ঋণ খেলাপিদেরকে নিয়ে, দ্বৈত নাগরিক নিয়ে অলরেডি নানা রকম অভিযোগ আছে, অথবা দেদার্সে টাকা পয়সা খরচ করছে যারা ব্যবসায়ী শ্রেণী, বিএনপির পক্ষ থেকে যারা নমিনেশন পেয়েছে, তাদের বিরুদ্ধে অলরেডি জামাতের তো এই অভিযোগগুলো আছে। শুধু তারা যদি নির্বাচনী মাঠে জিতেও যায়, তখন জামাত তো তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করতে পারে নানাভাবে, যে তারা দ্বৈত নাগরিক, তারা ঋণ খেলাপি, তাদের আর মনোনয়নই পাওয়ার কথা ছিল না, তারা মনোনয়ন পেয়েছে। সেগুলো নিয়ে ইউনুস এবং তার ইলেকশন কমিশন বাংলাদেশের যে আইন কানুন সেটার বিরুদ্ধে গিয়েছে। সুতরাং এই নির্বাচনটা আমরা মানবো না। এমন একটা জিনিসপত্র তো সমাজের লোকজনের ভিতর থেকে এটা আসতে পারে, এবং আসলে যেটা আসবে নির্বাচনে একটা সহিংসতা দেখা দিতে পারে, এবং সেই সহিংসতা আর আমরা দেখেছি ক্ষমতার অংশী হওয়ার জন্যে বেসিক্যালি 24 পরবর্তী তরুণ সমাজের মধ্যে একটা আগ্রহ আছে। কেননা 54 বছরের বাংলাদেশের তরুণ সমাজরা সবসময় যদি বঞ্চিত হয়েছে, সুতরাং 24 পরবর্তী বাংলাদেশের তরুণ সমাজের একটা প্রভাব থাকার কথা। যদি তরুণ সমাজ সেই প্রভাবটা না রাখতে পারে, তাহলে 12 তারিখের পরবর্তীতে তরুণ সমাজে ভায়োলেন্ট হয়ে যেতে পারে। ইসলামী যে ভোটগুলো সেগুলো ভায়োলেন্ট হয়ে যেতে পারে, বিএনপি ভায়োলেন্ট হয়ে যেতে পারে, যদি তাদের এক্সপেকটেশন অনুসারে তারা তেমন করে কিছু না পায়। আর যদি নির্বাচনে নয়, বাংলাদেশ আওয়ামী লীগ তো ভায়োলেন্ট হওয়ার জন্য রেডি হয়ে আছে। সুতরাং এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগে চলে আসতে পারে, যার ফলে বাংলাদেশে নির্বাচন পরবর্তী একটা সহিংসতার সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাই। আর আমরা দেখেছি বাংলাদেশের তরুণ সমাজের হাত দিয়ে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, অথবা 24-এ কোনো অভ্যুত্থান হয়েছে। সুতরাং এখন যেহেতু তরুণ সমাজ ব্যাপকতা পেয়েছে, যেই সরকারই আসবে তারা যদি ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে না পারে, তারা বাংলাদেশে গণ্ডগোল লেগে থাকবে এবং বাংলাদেশ একটা গণ্ডগোলের জনপদ হয়ে যাবে। সুতরাং সহিংসতা বাংলাদেশের জন্য একটা নর্মাল হিসেবে দেখা দিবে। শেখ হাসিনা 17 বছর ফ্যাসিজম দিয়ে জোর করে অনেক চেষ্টা তদবির করে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলেন, কিন্তু নির্বাচনটা তিনি দেননি, সেটা তার নেগেটিভ সাইড। এখন আমরা কোনো এক জায়গায় বলতে শুনেছিলাম যে শক্তিশালী সরকার তারেক রহমানও তৈরি করতেছে। কেন তারেক রহমান অলরেডি জানে শক্তিশালী সরকার ছাড়া বাংলাদেশে বেশি দিন শাসন করা যাবে না, অন্তর্বর্তী একটা নির্বাচন হয়ে যেতে পারে, কিছুদিন পর হয়তোবা লোকজন রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে। সুতরাং বাংলাদেশ সহিংসতা একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।